ঠিক আছে। অফ করে দাও, সমস্যা নেই। অশোক স্টুডেন্ট কথা বলতেছে। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আর্টস কমার্স পাঠশালার অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে জয়েন হয়েছে অর্ণব ঘোষ, তাসনিয়া সালাম দিয়েছে, ভালো আছি তাসনিয়া ভাইয়া। মাইশা তারান্নুম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম মাইশা। কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনাদের সাথে আমার বেশ কিছুদিন আগে ফিনান্স, ব্যাংকিং ও বিমার উপর হচ্ছে আমি স্পেশালি প্রথম পত্রের বিগত বছরের প্রশ্নের উপর হচ্ছে একটা অ্যানালাইসিস ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় পত্রের উপর হচ্ছে আমরা একটা ফিনান্সের অ্যানালাইসিস ক্লাস করব, যাতে করে হচ্ছে আপনাদের অ্যাডমিশন টেস্টে যারা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টটা দাগাবেন তাদের ভীতি অনেকটাই কমে আসবে। সো আপনাদের হচ্ছে আমি বলবো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনার হচ্ছে ফিনান্সের দ্বিতীয় পত্রের বেশ কিছু বেসিক কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, প্রশ্ন সম্পর্কে আপনি ধারণা পাবেন, এমসিকিউ প্রশ্ন কিভাবে আসে, রিটেন প্রশ্ন কিভাবে আসে, ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন, মাইশা অনেককে মেনশন দিয়েছেন, ওকে ফাইন। আচ্ছা, দিলারা পাটোয়ারি সালাম দিয়েছেন। দিলারা পাটোয়ারি, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ মাইশা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ওকে ফাইন। আনিকা জেবা সালাম দিয়েছেন। আনিকা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ আনিকা, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা ফাইন, আমরা হচ্ছে তাহলে আমরা আস্তে আস্তে আমাদের মূল লেকচারের দিকে চলে যাচ্ছি, কেমন? দেখুন, সো এবিএস কোশ্চেন অ্যানালাইসিসের বেসিক ডিসকাশন ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এখানে প্রথমেই হচ্ছে আমাদের ডিইউ মিশন এফবিএস সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া আছে। আমরা হয়তো অনেকেই এই কোর্সে এনরোল করেছি, যারা এই ক্লাসে এনরোল করেননি তাদেরকে আমরা বলবো যে আমাদের সাথে এক তরুণ, দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক শিক্ষক প্যানেল আছে আপনাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ফ্যাকাল্টিতে পৌঁছে দেওয়ার জন্য। তো যারা হচ্ছে আমাদের উপর এখনও আস্থা রাখতে পারছেন না বা আমাদের সাথে জয়েন হবেন কিনা বুঝতে পারছেন না, আমি দায়িত্ব দিয়ে বলতে পারি আমাদের যে দক্ষ শিক্ষক প্যানেল আছে, আমাদের আর্টস কমার্স পাঠশালার যে হচ্ছে ম্যাটেরিয়াল প্যানেল আছে, সকল কিছু আপনাকে সাফল্য অর্জন করার জন্য যথেষ্ট সহায়ক হবে। আচ্ছা, অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আছি আপনাদের সাথে মুশফিক স্যার। আমার ছোট্ট পরিচয় হচ্ছে গত ক্লাসে দেয়া ছিল। আসলে আমি পরিচয় নিয়ে খুব একটা কথা বলতে আগ্রহী হই না, কারণ আমার পরিচয় থেকে আসলে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসে না। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম লেকচারে মানে প্রথম ক্লাসে আমরা হচ্ছে দেখেছিলাম যে ফিনান্স মূলত কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসে, কত মার্ক থাকে, এমসিকিউতে কত থাকে, রিটেন কত থাকে। অনেকেই হয়তো বা আপনারা হচ্ছে এই ক্লাসটা মিস করেছেন। যারা মিস করেছেন তাদের জন্য আমি এই লেকচারও অ্যারেঞ্জ করেছি এই পার্টটা। দেখুন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা মূলত হচ্ছে প্রথমত আসে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ থাকে হচ্ছে 12টা আর রিটেন থাকে হচ্ছে 8টা। ওকে,
আর সিলেবাস হচ্ছে ফার্স্ট পেপারের ফিনান্স এবং সেকেন্ড পেপারের ব্যাংকিং ও বিমা। এরপরে হচ্ছে এই বছর সর্বপ্রথম যুক্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে ফিনান্স মার্কেটিং থেকে কোনো প্রশ্ন হতো না। ইমিডিয়েট যে লাস্ট বছরটা, এই বছরটা থেকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের অধীনে হচ্ছে তারা 20টা এমসিকিউ দিচ্ছে। ওকে, জেনে রাখা ভালো, ফিনান্সের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত কোনো বিশ্ববিদ্যালয়ে রিটেন থাকে না। এখানেও হচ্ছে সেম সিলেবাস। আর লাস্ট ওয়ান হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বলি হচ্ছে ঢাবি অধিভুক্ত 7 কলেজ। হ্যাঁ, বেশ কিছুদিন আগেই হচ্ছে এটার পরীক্ষা হয়ে গেল, কিছুদিন আগেই। সো এখানেও এমসিকিউ কয়টা থাকে? 20টা, এবং তারা মোটামুটি ঢাবিকে বলা যায় 70% কমন ফলো করে আর কি। হ্যাঁ, সো এই ছিল হচ্ছে 3টা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা। এবারে হচ্ছে আমরা দ্বিতীয় পত্র মানে ব্যাংকিং ও বিমা সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। ওকে, পিচ্চি সোহাগ বলছে টেনশনে আছি ভাই। আসলে টেনশন করলে তো ভাইয়া করাই যায়, আর টেনশন করে আসলে কোনো কিছু সমাধান আসে না। সমাধান আসে হচ্ছে পরিশ্রমের মাধ্যমে আর হচ্ছে জায়নামাজের মাধ্যমে। ঠিক আছে, যেহেতু আমি মুসলিম এই জন্য আমি জায়নামাজের কথা বললাম। আপনি অন্য ধর্মাবলম্বী হলে তারা যেভাবে হচ্ছে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে সেই ব্যাপারটাকে আমি ইন্ডিকেট করেছি। সো টেনশন করে কিছু হবে না। আর যদি হচ্ছে এই সাবজেক্ট নিয়ে টেনশনে থাকেন তাহলে আমি বলবো হচ্ছে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। ইনশাল্লাহ আপনার বেসিক অতটা ভালো না থাকলেও আপনি যথেষ্ট ভালো করতে পারবেন। ওকে, আচ্ছা। সো ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো আমরা দেখব। ইনফ্যাক্ট আজকের ক্লাসে হচ্ছে আমি শর্ট সিলেবাসের টপিকগুলো রেখেছি যাতে করে কিনা আপনি সহজেই অ্যাডমিশন সিলেবাসটার সাথে একাডেমিকের সিলেবাসটার মিল খুঁজে পান, যে আপনি যেই পড়াগুলো পড়ে এসেছেন ওই পড়াগুলো থেকেই হচ্ছে আপনার অ্যাডমিশনে কতটা কভার হয় সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা। সো প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখান থেকে নর্মালি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ব্যাংক শব্দের উৎপত্তি। দেখুন ব্যাংক, হ্যাঁ, BANK, এইটা কিন্তু মূলত একটা কি শব্দ? এটা হচ্ছে মূলত একটা ইংরেজি শব্দ। ঠিক আছে, কিন্তু এই ব্যাংক শব্দটার বিভিন্ন উৎপত্তিগত শব্দ আছে, যেমন ব্যাংকো, এটা হচ্ছে ইটালীয় শব্দ। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাংকে, ঠিক আছে, এটা হচ্ছে জার্মান শব্দ। মানে এরকম উৎপত্তিগত কিছু শব্দ আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে বলা আছে বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের তালিকা। এইটা আপনাদের হয়তোবা একাডেমিকের সিলেবাসে অতটা গুরুত্ব দিয়ে পড়ানো হয়নি, বাট অ্যাডমিশন এখান থেকে ভালো প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসতে পারে? সরকারি ব্যাংক কয়টা, বিশেষায়িত ব্যাংক কয়টা, স্বায়ত্তশাসিত ব্যাংক কোনটা, কোনগুলো বেসরকারি ব্যাংক, কোনগুলো ইসলামিক ব্যাংক, কোনগুলো তালিকাভুক্ত ব্যাংক, কোনগুলো অতালিকাভুক্ত ব্যাংক। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ক্লাসে বিস্তরভাবে আলোচনা করব, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা। এরপরে মোস্টলি যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকের শ্রেণী বিভাগ। ইনফ্যাক্ট আপনাদের এইচএসসিতে উদ্দীপকে কিন্তু ব্যাংকের কিন্তু অনেকগুলো শ্রেণী বিভাগ ছিল, তাই না? বাট সবচেয়ে বেশি হচ্ছে শ্রেণী বিভাগ কোন জায়গা থেকে প্রশ্ন আসতো? ভালো মতো খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো ভিত্তিক। একক ব্যাংক, শাখা ব্যাংক, গ্রুপ ব্যাংক, চেইন ব্যাংক। ইনফ্যাক্ট একক ব্যাংক আর শাখা ব্যাংক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু পরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে আমরা বুঝবো। গ্রাহককে জানা, নো ইউর কাস্টমার। ইনফ্যাক্ট এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা রিটেন কোশ্চেন এসেছে। আর হচ্ছে গার্নিশিয়া অর্ডার, এখান থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, বাট প্রশ্ন আসার মতো। ঠিক আছে, সো এই ছিল ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণার কনসেপ্ট থেকে আমাদের বেসিক কিছু আলোচনা। হ্যাঁ, আসুন আমরা এখন বিগত বছরে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করি। আপনারা সবাই চেষ্টা করেন 1 নম্বর অ্যান্সারটা কি হতে পারে। দেখুন প্রশ্নে বলা হয়েছে কোন ইটালিয়ান শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। আমরা জানি যে ব্যাংক, BANK, এটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। এটা হচ্ছে একটা
ইংরেজি শব্দ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরা বলেছে হচ্ছে কোন শব্দ? ইটালিয়ান শব্দ, রাইট। আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার দিয়েছে, তাসনিয়া, অপূর্ব ঘোষ, হ্যাঁ, তারপর হচ্ছে তাজিন, অপূর্ব ঘোষ আবার সুন্দর করে মেনশন করে দিয়েছে ব্যাংকো। হ্যাঁ, আপনারা যারাই অ্যান্সার দিয়েছেন আপনারা প্রত্যেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে ব্যাংকো। ব্যাংকো এটা হচ্ছে একটা কি শব্দ? ইটালিয়ান শব্দ, ঠিক আছে। ওকে, ফাইন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? ঠিক আছে, আমরা জানবো যে বিশেষায়িত ব্যাংক কয়টি। বিশেষায়িত ব্যাংক হচ্ছে তিনটি। বিশেষায়িত ব্যাংক হচ্ছে তিনটি, ঠিক আছে। তাহলে 2 নম্বর অ্যান্সারটা কি হতে পারে? বিশেষায়িত ব্যাংক হচ্ছে তিনটি। ওকে, আচ্ছা, এইটা হয়তো আপনাদের অ্যান্সার করতে একটু কষ্ট হতে পারে। আচ্ছা, তাসনিয়া অ্যান্সার দিয়েছে, তাসনিয়া অ্যান্সার দিয়েছে, এজন্য তাসনিয়াকে ধন্যবাদ, কিন্তু আসলে তাসনিয়া কারেক্ট অ্যান্সার দিতে পারেনি। অপূর্ব ঘোষও কারেক্ট অ্যান্সার দিতে পারেনি। আচ্ছা দেখুন, আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে বললাম না বিশেষায়িত ব্যাংক কয়টা? তিনটা, ঠিক আছে। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, একটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, একটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। দ্যাট মিনস এই তিনটা ব্যাংকই হচ্ছে কি ব্যাংক? বিশেষায়িত ব্যাংক। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্মসংস্থান ব্যাংক, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে কর্মসংস্থান ব্যাংক কোন ধরনের ব্যাংক? জেনে রাখা ভালো, কর্মসংস্থান ব্যাংক হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক, ঠিক আছে। এবং এটাও জেনে রাখা ভালো যে বাংলাদেশে অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কয়টা? 5টা। ওকে, আচ্ছা, এগুলো আমরা ক্লাসে ডিটেলসে শিখব। কোয়েশ্চেন নাম্বার 3, বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি? বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি? আচ্ছা, পরবর্তীতে হচ্ছে রেশিতা, যেটা আমি ভুল উচ্চারণ না করে থাকি, রেশিতা আর হচ্ছে তাসনিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এনিওয়ে, আমরা 3 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করি যে বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি, মানে বেসরকারি মালিকানায় প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি? এই প্রশ্নটা ইনফ্যাক্ট আপনাদের বোর্ডেও আসছিল, আমার যতদূর মনে পড়ে এটা আপনাদের একটা বোর্ড কোশ্চেন। ওকে, দেখুন তো সলভ করতে পারেন কিনা। আচ্ছা, আকিব বলেছে হচ্ছে ডি নাম্বার। আকিব ভাইয়া একটু কষ্ট করে হচ্ছে নাম্বার মেনশন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, 3-এর অ্যান্সার রেশিতা হচ্ছে ভাইয়া ভুল উত্তর। 3-এর হচ্ছে এটা ভুল উত্তর, হ্যাঁ। দেখি বাকিদের কি অবস্থা। তাসনিয়াও হচ্ছে ভুল উত্তর দিয়েছে। আসলে আপনাদের এটা ভুল উত্তর দেওয়াটা স্বাভাবিক, আমি কারেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক মানে বেসরকারি মালিকানায় সর্বপ্রথম যেই ব্যাংকটা হয়েছে সেটা হচ্ছে এবি ব্যাংক। এবি, ঠিক আছে, এই যে এ বি, ঠিক আছে। এটা একটা ফুল ফর্ম আছে, আমি বলে দিচ্ছি। এ ফর আরব, আর বি ফর সংক্ষেপে লিখলাম আমি বিডি আর কি, হ্যাঁ। তাহলে আরব বাংলাদেশ ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক। ওকে, আচ্ছা। আচ্ছা, যেবা কমেন্ট করেছে কর্মসংস্থান ব্যাংক তো বিশেষায়িত ব্যাংক বলা হয়েছে বইতে ভাইয়া।
আনিকা ভাইয়া আমি জানি না আপনি কোন বইটা দেখেছেন, বাট ওখানে ভুল তথ্য দেওয়া, ঠিক আছে। সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে যে তথ্যটা আমার নেওয়া, সেই তথ্যতে খুব সুন্দর করে বলা আছে বাংলাদেশে অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে 5টা। নাম্বার 1 গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, জুবলি ব্যাংক, ঠিক আছে, আর হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। এই টোটাল 5টা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। এটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ইনফরমেশন। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি। এইটা ঢাবি অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন, বাট এটা যথেষ্ট একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রশ্নটা আমি এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা দেখেন অ্যান্সার করতে পারেন কিনা। আচ্ছা, আকিব বলেছে 4-এর হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, তাসনিয়া বলছে সংক্ষিপ্ত রূপ দেওয়া বলে অভিমানে বুঝতে পারেন। আচ্ছা তাসনিয়া, আপনাকে বলছি সত্যি কথা বলতে, আপনি যদি বাসা থেকে যখন বের হন, এবি ব্যাংকের নাম যখন দেখবেন তখন কিন্তু এ বিটাই লেখা থাকে, বুঝতে পেরেছেন? আরব বাংলাদেশে আসলে লেখা থাকে না, এটা এবি ব্যাংক নামেই পরিচিত। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি ইলাবোরেট করে দিয়েছি, কিন্তু প্রতিষ্ঠানেও হচ্ছে তারা এবি ব্যাংক কথাটাই লেখে, তারা আরব বাংলাদেশ ব্যাংকটা আসলে লেখে না। ওকে, আচ্ছা। অপূর্ব ঘোষ বলেছে সোনালী ব্যাংক, আনিকা জেবা সোনালী ব্যাংক। হ্যাঁ, আনিকা, অপূর্ব ঘোষ, আপনাদের অ্যান্সারটা সঠিক। হ্যাঁ, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ব্যাংক? সোনালী ব্যাংক। একদম সহজভাবে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সিম্পল, এই যে বিধিবদ্ধ রিজার্ভ, বিধিবদ্ধ রিজার্ভ এটা বাধ্যতামূলক কার জন্য? শুধুমাত্র তালিকাভুক্ত ব্যাংকদের জন্য। কার জন্য? শুধুমাত্র তালিকাভুক্ত ব্যাংকদের জন্য। এখন দেখুন, এই যে গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক, এই দুটা কি একটু আগেই জেনেছি, এই দুটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। ওকে, আর যেটা বাংলাদেশ ব্যাংক, এটা তো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, তাই না? সো এটার তো রিজার্ভ রাখার দরকার নাই, আছে। সো এখানে একমাত্র তালিকাভুক্ত ব্যাংক কোনটা? সোনালী ব্যাংক। সো কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, আচ্ছা। এখন দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রিটেন প্রশ্ন এসেছে এখান থেকে। আপনারা হচ্ছে খুব মনোযোগ দিয়ে এই প্রশ্নটা পড়বেন, দেন হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবেন অ্যান্সারটা কি হতে পারে। দেখুন, এখানে বলা আছে এক ধরনের ব্যাংকিং আছে যা খুব সীমিত এলাকায় কাজ করে, ব্যবস্থাপনা কেন্দ্রীভূত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে, কিন্তু এই ধরনের ব্যাংকিং অর্থ স্থানান্তরে গুরুতর অসুবিধার সম্মুখীন হয় এবং এর তারল্য সমস্যা হচ্ছে তীব্র। এটা কি ধরনের ব্যাংকিং? এটা কি ধরনের ব্যাংকিং? বলেন দেখি, এটা কি ধরনের ব্যাংকিং? আচ্ছা, অলরেডি হচ্ছে আমরা কারেক্ট অ্যান্সারে দেখা পেয়ে গিয়েছি আনিকা জেবা আর হচ্ছে অপূর্ব ঘোষ, আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে একক ব্যাংক, কারণ একক ব্যাংক হচ্ছে সীমিত পরিসরে ব্যাংকের সেবা দিয়ে থাকে, কারণ ব্যাংকের তো কোনো শাখাই নাই, আছে নাই, তার মানে সীমিত এলাকায় ব্যাংকিং সেবা দেওয়ার জন্য আমরা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম গড়ে তুলি সেটা হচ্ছে একক ব্যাংক। ওকে, আচ্ছা। এখন বাকি আরেকটু ইনফরমেশন কি বলছে, কেন এই ধরনের ব্যাংকিং বিরাজ করে? উত্তর দিবেন যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য এই ধরনের ব্যাংক হচ্ছে বিরাজ করে। ওকে, নেক্সট চ্যাপ্টার কেন্দ্রীয় ব্যাংক, মোটামুটি ধরে রাখতে পারেন এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে
ফিনান্স সাবজেক্টে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন থাকবেই, এটা ধরে রাখতে পারেন, ঠিক আছে? ওকে ফাইন। দেখুন কেন্দ্রীয় ব্যাংক থেকে কী ধরনের প্রশ্ন আসে। নর্মালি আসে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, মানে কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়, এই ধরনের বেসিক কনসেপ্টটা। দেন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ, কোনটি কাজ নয়, এইগুলো। কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত শর্তাবলী, ওই যে আমরা পড়িয়েছিলাম না, সিআরআর, দেন হচ্ছে এসএলআর, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হতে চায়, তখন তাকে এই একটা নির্দিষ্ট পরিমাণে সিআরআর এবং এসএলআর হচ্ছে মেইনটেইন করতে হয়। কিসের বিপরীতে? প্রতিটা আমানতের বিপরীতে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আপনি মোটামুটি 100% শিওর থাকেন যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে একটা প্রশ্ন থাকেই। সবচেয়ে কমন যে প্রশ্নটা থাকে যে নিচের কোনটি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, অথবা নিচের কোনটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, ঠিক আছে? আর নিকাশ ঘর থেকে প্রশ্ন আসে, আর কমন একটা প্রশ্ন আসে নোট থেকে। আমরা জানি নোট কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সরকারি নোট, আরেকটা কি বেসরকারি নোট? না, আরেকটা হচ্ছে ব্যাংক নোট। একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। জেনে রাখা ভালো, সরকারি নোটের সংখ্যা হচ্ছে 3টা আর ব্যাংক নোটের সংখ্যা হচ্ছে 7টা। তার মানে টোটাল নোট কয়টা? টোটাল নোট হচ্ছে 10টা। একদম রিসেন্ট কোশ্চেন, যেই প্রশ্নে আপনাদের হচ্ছে ইমিডিয়েট ভাইয়া আপুরা হচ্ছে ঢাবিয়ান হয়েছে, সেই প্রশ্ন 24-25 সালের প্রশ্ন, যে বলা হচ্ছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? সলভ করার চেষ্টা করেন। অপূর্ব ঘোষ, তাসনিয়া, আনিকা, আকিব, হ্যাঁ আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। যে কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার, ব্যাংকগুলোর লাভ বৃদ্ধি করা। কারণ প্রত্যেকটা ব্যাংকের লাভ নিজেরই হচ্ছে বৃদ্ধি করতে হয় দক্ষতার মাধ্যমে, ঠিক আছে? কিন্তু এই যে মুদ্রা ইস্যু করা, ব্যাংকগুলোকে ঋণ প্রদান করা, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, এই প্রত্যেকটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কোয়েশ্চেন নাম্বার 6, নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং, আশা করি ভুল করবেন। আশা করি ভুল করবেন, আর যদি ভুল না করেন তাহলে আমি ধরে নিব আপনাদের বেসিকটা যথেষ্ট স্ট্রং। ওকে, দেখি অ্যান্সার করার চেষ্টা করেন। নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? আচ্ছা, অলরেডি হচ্ছে 6 নাম্বারের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এর মাঝখানে আমি একটা ক্লাসের বাইরের টপিক নিয়ে কথা বলি, হ্যাঁ? আপনারা অ্যান্সার করতে থাকেন, ঠিক আছে? এই যে ইমতিয়াজ মাহফুজ আকিব, যদি আমি এখান থেকে ভুল না দেখে থাকি, আপনার প্রোফাইল পিকচার খুব সম্ভবত কাবা শরীফ এর সাথে, তাই না? আপনি কি ওমরা করে এসেছেন? মানে মানে ওইটাকে আপনার নিজের ছবি কিনা আর কি।
আচ্ছা, অপূর্ব বলেছে বি নাম্বার, তাজিন বলেছে হচ্ছে বি নাম্বার, তাসনিয়া বলেছে হচ্ছে সি নাম্বার। এখনো পর্যন্ত শুধুমাত্র একজন কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে তাসনিয়া। ওকে, অ্যান্সার হচ্ছে রিক্স ব্যাংক। আচ্ছা, আকিব, জি স্যার ওমরা করেছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা দেখুন, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে রিক্স ব্যাংক। এখানে একটু বলা আছে, একটা জিনিস বলা আছে যে আসলে পুরো ব্যাংকটার নাম হচ্ছে রিক্স ব্যাংক না, হ্যাঁ, ব্যাংকটার নাম হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। রিক্স ব্যাংক অফ সুইডেন, হ্যাঁ। সো রিক্স ব্যাংক অফ সুইডেনও বলা থাকতে পারে, শুধু রিক্স ব্যাংকও বলা থাকতে পারে। আচ্ছা, এখন যেটা কনফিউশনের যেটা বিষয়, অনেকে আপনারা মনে করছেন কি ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, ব্যাংক অফ ইংল্যান্ড কারেক্ট অ্যান্সার হতো, আই রিপিট, ব্যাংক অফ ইংল্যান্ড কারেক্ট অ্যান্সার হতো যদি এই যে প্রাচীনের সাথে একটা কথা অ্যাড থাকতো। কথাটা কি? কথাটা হচ্ছে সুগঠিত। সুগঠিত, ঠিক আছে? তার মানে ব্যাংক অফ ইংল্যান্ড এটাও বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, তবে এটা হচ্ছে সুগঠিত। দেখি কি অবস্থা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এটা আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ছিল, বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু রংধনু দেখতে হয়, রংধনু দেখলে মন ভালো থাকে। আমরা হচ্ছে আবার আগের জায়গায় ফিরে এসেছি। ওকে, আচ্ছা ফাইন। তাজিন ক্লাস শেষ না ভাইয়া? আশা করি হচ্ছে আপনার স্ক্রিনে হচ্ছে আবার আগের মতো দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের সব কিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। ওকে, আমরা 7 নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, যেখানে কি আছে গুণগত পদ্ধতি নয়, গুণগত পদ্ধতি নয়। আমরা জানি মূলত পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আর একটা হচ্ছে কি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করে দেখব যে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি নয়, নয় বলা হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনটা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। আমরা জানি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কয়টা? তিনটা, ব্যাংক হার, জমার হার, আর একটা হচ্ছে খোলা বাজার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি? ব্যাংক হার পরিবর্তন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার।
আনিকা, অপূর্ব, তাজিন আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। ওকে ফাইন। কোশ্চেন নাম্বার 8, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন, এই বছরই এসেছে। দেখুন এটা সলভ করতে পারেন কিনা। দেয় কেন? আসলে হচ্ছে আমাদের এই পেজটা অনেক বেশি জনপ্রিয়, তো ওই জন্য সবাই চায় এই পেজে অ্যাড দেওয়ার জন্য। ওকে হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে, ঠিকঠাক হয়ে গেছে। দেখেন তো আমাকে দেখতে পাচ্ছেন কিনা, ই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি যাও। ওকে দেখেন সব যদি ঠিকঠাক থাকে আমরা হচ্ছে এবার 8 নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, যে সিআরআর হিসাবে কিসের উপর ব্যাংক নির্দিষ্ট একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ঠিক আছে, সো এখানে আমি যতটুকু দেখেছি একদম শুরুতেই অপূর্ব হচ্ছে অ্যান্সার দিয়ে রেখেছিল, দেখি বাকিরা কি বলে। হুম, তাজিন বলছে দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন। আচ্ছা আনিকা বলছে এ নাম্বার। হ্যাঁ অপূর্ব, আনিকা আপনারা কারেক্ট আনসার দিয়েছেন, এটা হচ্ছে আমানতের, এটা হচ্ছে আমানতের। একটু আগে একটা স্লাইডে আমি বুঝিয়েছিলাম যে সিআরআর এসএলআর এগুলো ধরতে হয় হচ্ছে মূল আমানতের উপর, এবং এটা রাখে কারা, মূলত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, মানে যে সকল বাণিজ্যিক ব্যাংক অতালিকাভুক্ত থেকে তালিকাভুক্ত হতে চায়। ওকে আচ্ছা, এই দেখেন কেন্দ্রীয় ব্যাংক থেকে আরেকটা সুন্দর রিটেন প্রশ্ন। হ্যাঁ দেখুন তো সলভ করতে পারেন কিনা।
এখানে বলা হয়েছে একটা অর্থনীতিতে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু খাতে ঋণের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে নির্দেশনা দেয়, যাতে করে ঋণ সরবরাহ একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা যায়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের যে নীতি অনুসরণ করেছে তার নাম কি? যেহেতু ঋণ নিয়ন্ত্রণের কথা বলেছে, দ্যাট মিনস এটা হবে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি অথবা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তাহলে দেখুন এটা কোনটার সাথে কানেক্টেড? হ্যাঁ, অপূর্ব ঘোষ, থ্যাংক ইউ সো মাচ, আপনি একদম সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছেন। এটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ। ঋণের বরাদ্দকরণ নীতি। এখন এটা ঋণের বরাদ্দকরণ নীতি কিভাবে হলো? কারণ দেখুন ঋণটাকে তারা একবার হ্রাস করছে, একবার বৃদ্ধি করছে। কেন? কারণ যেহেতু ঋণ সরবরাহ যাতে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা যায়, ঠিক আছে? তার মানে ঋণের বরাদ্দকরণ নীতি হচ্ছে সেই নীতি যেই নীতি অনুযায়ী আমরা ঋণটাকে একটা কাম্য পরিসরে নিয়ে আসতে চাই, একটা নিয়ন্ত্রণের বেসিসে নিয়ে আসতে চাই। এর জন্য হচ্ছে ঋণের বরাদ্দকরণ করা হয়। যেমন হচ্ছে কৃষি খাতে এত কোটি টাকা ঋণ, আইসিটি খাতে এত কোটি টাকা ঋণ, শিক্ষা খাতে এত কোটি টাকা ঋণ, এগুলো হচ্ছে ঋণের বরাদ্দকরণ, ঠিক আছে? এখন পরে কি বলছে? এটা কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি? তাহলে আমরা জানি এই ঋণের বরাদ্দকরণ নীতি এটা কোন ধরনের পদ্ধতি? এটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। হ্যাঁ, আনিকা কমেন্ট করেছে গুণগত পদ্ধতি, ঠিক আছে, ওকে। সো নেক্সট চ্যাপ্টার হচ্ছে ব্যাংক হিসাব। খুবই সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্নগুলোও বেশ সহজ আসে। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাংক হিসাবের ডেফিনেশনটা দেখে যাবেন, আর ব্যাংক হিসাবের প্রকারভেদ। ইনফ্যাক্ট আপনারা অনেকেই অনেক স্যারের বইতে ব্যাংকের প্রকারভেদকে অনেকভাবেই দেখেছেন, তবে অ্যাডমিশন টেস্টে ব্যাংকের প্রকারভেদ মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে চলতি, একটা হচ্ছে সঞ্চয়ী, একটা হচ্ছে স্থায়ী। মেইনলি প্রশ্ন আসলে এই 3টা হিসাব থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, নমুনার স্বাক্ষর কার্ড আমরা জানি যে নমুনার স্বাক্ষর কার্ড নমুনা স্বাক্ষর হিসেবে কয়টা স্বাক্ষর দিতে হয়? 3টা স্বাক্ষর। আর ব্যাংক পাস বই আমরা এটাও জানি, ব্যাংক পাস বই শুধুমাত্র কোন হিসাবধারীদের জন্য? ব্যাংক পাস বই শুধুমাত্র সঞ্চয়ী হিসাবধারীদের জন্য। ব্যাংক পাস বই শুধুমাত্র কোন হিসাবধারীদের জন্য? সঞ্চয়ী হিসাবধারীদের জন্য, ওকে। আচ্ছা, আসুন আমরা এই কোশ্চেনটা সলভ করি। কোশ্চেন নাম্বার 9, নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? আচ্ছা, তাজিন, হ্যাঁ তাজিন কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে স্থায়ী হিসাব। মূলত টাকা উত্তোলনের জন্য চলতি হিসাব আর সঞ্চয় হিসাবধারীদের কি দেয়া হয়? চেক দেয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে স্পেশালি এই যে তাজিন বা অপূর্ব ঘোষ, আপনারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, তাহলে বলেন তো স্থায়ী হিসাবধারীদের টাকা উত্তোলনের জন্য কি ব্যবহার করা হয়? স্থায়ী হিসাবধারীদের টাকা উত্তোলনের জন্য কি ব্যবহার করা হয়?
স্থায়ী হিসাবধারীদের টাকা উত্তোলনের জন্য কি ব্যবহার করা হয়? তারা তো চেক ব্যবহার করতে পারে না, তাই না? তাহলে তারা টাকা উত্তোলন করে কোন ডকুমেন্টের মাধ্যমে বা কোন দলিলের মাধ্যমে বলেন দেখি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে FDR। ফুল ফর্ম হচ্ছে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। রিসিপ্ট বানানটা মানে ভুল হইলো। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, হ্যাঁ, এফডিআর এর মাধ্যমে তোলা হয়। বাংলায় আমরা যেটাকে বলে থাকি হচ্ছে স্থায়ী আমানতের রসিদ। স্থায়ী আমানতের রসিদ। ওকে, আচ্ছা। কোশ্চেন নাম্বার 10, এটা আশা করি আপনারা সবাই পারেন যে জমাতিরিক্ত ঋণ কোন হিসাবের বিপরীতে দেওয়া হয়ে থাকে? চলতি হিসাব। ঠিক আছে, অনেকে আমরা বলি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। হ্যাঁ, ওভারড্রাফট। এখন দেখেন, ওভারড্রাফটের এই যে ও আর এটা হচ্ছে ডি, এই জন্য সংক্ষেপে অনেক সময় বলা হয় কি জানেন? ও ডি। তার মানে কোন হিসাবের বিপরীতে ওডি ফ্যাসিলিটি দেওয়া হয়? সেটা হচ্ছে চলতি হিসাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, একটু ভেবে অ্যান্সার করবেন। হ্যাঁ, বিভিন্ন হিসাবের মাধ্যমে গৃহীত আমানত ব্যাংকের নিকট আসলে কি? বিভিন্ন হিসাবের মাধ্যমে গৃহীত আমানত ব্যাংকের নিকট আসলে কি বলে বিবেচিত হয়? হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 11 সলভ করার চেষ্টা করেন। আচ্ছা, এই যে রাইট, তাজিন দিয়েছে ডি নাম্বার। আমি এরকম অ্যান্সারই চাচ্ছিলাম। অপূর্ব ঘোষও ডি নাম্বার বলেছেন। অপূর্ব, থ্যাংক ইউ। তাজিন, অপূর্ব দুজনকেই ধন্যবাদ। আপনারা হচ্ছে আমার একদম মন মতো উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনারা খেয়াল করেন, হ্যাঁ, বাকিরাও খেয়াল করেন। প্রথমত কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলধন। কারেক্ট অ্যান্সার কি? মূলধন। যদি অপশনে মূলধন কথাটা না থাকতো সেক্ষেত্রে অ্যান্সার হতো কি? সেক্ষেত্রে অ্যান্সার হতো হচ্ছে দায়। এবার আসুন একটু বোঝার চেষ্টা করি। দেখুন, একটা গ্রাহকের কাছ থেকে যে টাকাটা আপনি আমানত হিসেবে সংগ্রহ করবেন, ওই টাকাটাই নিশ্চয়ই আপনি অন্য কারো কাছে বিনিয়োগ করবেন, রাইট? তার মানে এই টাকাটা আপনার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে কি? মূলধন। আর যদি কোনো কারণে আপনি লাভ করতে না পারেন, তাহলে আপনি নিশ্চয়ই যার কাছ থেকে আমানত নিয়েছিলেন তাকে টাকাটা ফেরত দিতে ব্যর্থ হবেন। সেক্ষেত্রে আপনার সেটা কি হবে? দায়। এখন নর্মালি আগে তো লসের কথা চিন্তা করার দরকার নাই, আছে না? এই জন্য প্রথমত এটা হচ্ছে মূলধন। আর যদি কোনো কারণে সে লুজার হয় সেক্ষেত্রে এটা হবে কি? দায়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। চেক, চেক থেকে প্রশ্ন আসে। আমরা চেকের সংজ্ঞা দেখে যাব যে হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সালে 81 সালের আইন অনুযায়ী চেকের সংজ্ঞা দেওয়া আছে। চেকের প্রকারভেদটা ভালোভাবে দেখে যাবেন, কোনটা হুকুম চেক, কোনটা বাহক চেক, কোনটা দাগ কাটা চেক। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। চেকের প্রকারভেদ থেকে প্রচুর প্রশ্ন আসে। চেকের অনুমোদন, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ক্লাসে পড়াবো। ঠিক আছে, সো
এটার এখানে পড়াচ্ছি না। পুচ্ছ, পুচ্ছ হচ্ছে চেকের পেছনে এক্সট্রা একটা পেপার সংযুক্ত থাকে, সেটা হচ্ছে পুচ্ছ। বিনিময় বিল আর হচ্ছে প্রমিসরি নোট, বাংলায় বলে থাকে হচ্ছে অঙ্গীকারপত্র, একই কথা। সো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে। 23-24-এর প্রশ্ন একদম ভেরি রিসেন্ট বলা যাবে না, মোটামুটি হচ্ছে 1 বছর আগের প্রশ্ন। 23-24, হ্যাঁ। আচ্ছা, দেখেন তো এটা অ্যান্সার করতে পারেন কিনা। আচ্ছা, অপূর্ব ঘোষ বলেছে স্যার দায় না থাকতে মূলধন হতো, তাই কিনা? হ্যাঁ, এমনিতে ফার্স্ট প্রায়োরিটি মূলধনই, যদি মূলধন না থাকতো সেক্ষেত্রে দায়ী হইতো, ঠিক আছে? আপনি মনে হয় একটু ভুলভাবে এই প্রশ্নটা বলছেন আর কি, ঠিক আছে? ওকে, দেখুন, সো কোনটিকে বাতিল চেক বলে গণ্য করা হয়? বাতিল চেক, ঠিক আছে, আমরা জেনে রাখবো যে বাতিল চেক, বাসি চেক এবং মেয়াদ উত্তীর্ণ চেক। বাতিল চেক, বাসি চেক, মেয়াদ উত্তীর্ণ চেক সেম মিনিং বহন করে, ঠিক আছে? সো কোন সময় কোনটা দেয় বলা তো যায় না, তাই না? সো আমাদের তিনটাই জেনে রাখতে হবে। বাই দ্য ওয়ে, কারেক্ট আনসার হচ্ছে বাসি চেক। এটা আমরা মোটামুটি সবাই জানি যে 180 দিন বা 6 মাস পার হয়ে গেলে সেটাকে আমরা বাতিল চেক বলি, কিংবা বাসি চেক বলি, কিংবা মেয়াদ উত্তীর্ণ চেক বলি। কোয়েশ্চেন নাম্বার 13, দেখেন প্রশ্ন নাম্বার 13-তে বলা হয়েছে হস্তান্তরযোগ্য দলিলে অনেক সময় অনুমোদনের জন্য জায়গা থাকে না, যখন পরবর্তী স্বাক্ষর সমূহের জন্য দলিলের সাথে একটি আলাদা কাগজ সংযুক্ত করা হয়, এই অতিরিক্ত কাগজটির নাম কি? যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই, তাহলে বুঝতে সহজ হবে। ধরুন এইটা হচ্ছে চেকের ব্যাক সাইড। তো যারা হচ্ছে চেক দিয়ে সরাসরি টাকা তুলেছেন তারা দেখবেন যে যখন চেক দিয়ে টাকা তুলতে যাওয়া হয় তখন ব্যাংকার আপনাকে বলে যে চেকের পেছনে একটা সিগনেচার করেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অনুমোদন। তো যখন চেকটাকে ট্রান্সফার করা হয়, মানে একজনের চেক যখন আরেকজনের হাতে চলে, যখন বাহক চেক থাকে, আমরা জানি যে বাহক চেক একজনের চেক দিয়ে আরেকজন চাইলে টাকা তুলতে পারে। তার মানে বাহক চেকের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তখন কিন্তু চেকের সংখ্যা, মানে চেকের পেছনে সিগনেচারের সংখ্যা বেড়ে যায়। যতগুলো বাহক হবে, যতগুলো বাহক হবে চেকের পেছনে ঠিক ততগুলোই সিগনেচার থাকবে। সো এরকম করে বাহক যদি অনেক বেশি হয়, সিগনেচার করতে করতে চেকের পেছনে জায়গাটা শেষ হয়ে যায়। তখন কি করা হয়? এই এক্সট্রা সিগনেচার করার জন্য এক্সট্রা কিছু পেপার অ্যাড করা হয়, অতিরিক্ত কাগজ সংযুক্ত করা হয়। এই যে বলা হচ্ছে সাথে আলাদা একটা কাগজ সংযুক্ত করা হয়, এই কাগজটার নাম হচ্ছে পুচ্ছ। কাগজটার নাম কি? পুচ্ছ, ঠিক আছে? একদম এই বছরের রিসেন্ট লিখিত প্রশ্ন, দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। ইনফ্যাক্ট এইটা আপনারা অনেকেই জানার কথা, কারণ যেহেতু এটা আপনার শর্ট সিলেবাসে ছিল, ঠিক আছে? দাগ কাটা চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ কেন? দাগ কাটা চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ কেন বলেন তো? দাগ কাটা চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ কেন? আমরা জানি যে দাগ কাটা চেক হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ, তাই না? তো দাগ কাটা চেককে আসলে আমরা সবচেয়ে বেশি নিরাপদ বলছি, এটার কারণটা আসলে কি বলেন দেখি?
আচ্ছা, অপূর্ব ঘোষ মোটামুটি একটা অ্যান্সার দিয়েছেন, বাট পুরোপুরি সঠিক ধরা যাবে না যে অনুমোদনকারী ছাড়া অর্থ উত্তোলন করা যায় না। এটা ঠিক আছে, বাট এটা আসলে মূল কারণ না। হ্যাঁ, কারণ হচ্ছে দাগ কাটা চেকের টাকা সরাসরি লেনদেন হয় কি জানেন? ব্যাংক টু ব্যাংক। মানে নর্মালি আমরা চেকের টাকা তুলতে গেলে কি আমাকে টাকাটা নগদে দেওয়া হয় না, তাই না? সো এইটা অধিক নিরাপদ। কেন? কারণ দাগ কাটা চেকের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ইনফ্যাক্ট আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকেই আপনি চেকটা সাবমিট করবেন, তাহলে টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেল। এই জন্য বলা হচ্ছে অধিক নিরাপদ। ঠিক আছে, ওকে। নেক্সট চ্যাপ্টার ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এটা আমরা খুব একটা এখান থেকে প্রশ্ন আসে না, বাট আমরা একটু দেখে যাব। ইলেকট্রনিক ব্যাংকিং এর ডেফিনেশনটা দেখে যাব, আর হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং আমাদের কি কি ধরনের সেবা দিয়ে থাকে এই জিনিসগুলো আমরা দেখে যাব। ঠিক আছে, আসুন আমরা কিছু প্র্যাকটিস করি। কোয়েশ্চেন নাম্বার 14, ঢাবির প্রশ্ন, একটু ভেবেচিন্তে অ্যান্সার করবেন। নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা নয়? নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা নয়? আচ্ছা, তাজিন বলেছিল চেক হারিয়ে গেলে কেউ নির্দিষ্ট ব্যক্তি ছাড়া উত্তোলন করতে পারবে না। হ্যাঁ, তাজিনের অ্যান্সারটাও লজিক্যাল, অপূর্ব ঘোষের অ্যান্সারটাও লজিক্যাল, বাট মোস্ট লজিক্যাল অ্যান্সারটা হচ্ছে কি এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা নয়? আচ্ছা, অপূর্ব ঘোষ বলছে ডি নাম্বার। হ্যাঁ অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ, আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। যে সহজ কার্য সম্পাদন, এটা অবশ্যই একটা সুবিধা। সময় বাঁচানো, এটাও একটা সুবিধা। ইনফ্যাক্ট এটা সুবিধাজনক, মানে হাতের কাছে, হাতের নাগালেই হচ্ছে আপনি সেবাটা পাচ্ছেন। সো এই তিনটাই হচ্ছে আপনার কি সুবিধা। কিন্তু পাসওয়ার্ড সুরক্ষিত রাখা, এটা কি আপনার সুবিধা বা অসুবিধার কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? এটা তো আপনার হচ্ছে ম্যান্ডেটরি বা আবশ্যক ব্যাপার, তাই না? যে আপনার কার্ডের বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনাকে সুরক্ষা রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে। এটা আপনার জন্য হচ্ছে একটা সতর্কতা। এটা সুবিধা বা অসুবিধার ক্যাটাগরিতে পড়ে না। দ্যাটস ওয়াই কারেক্ট অ্যান্সার হচ্ছে পাসওয়ার্ড সুরক্ষিত রাখা। মোহাম্মদ আবু বকর সিদ্দিকও কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তাজিন ভুল উত্তর ভাইয়া। আচ্ছা, এইবার আপনারা দেখেন এইটা অ্যান্সার করতে পারেন কিনা। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 15, যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? মানে কোনটা মিথ্যা কথা, কোনটা মিথ্যা কথা? আপনারা একটা মিথ্যা কথা খুঁজে বের করেন তো। কোয়েশ্চেন নাম্বার 15, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? হ্যাঁ তাজিন, থ্যাংক ইউ, আপনি সর্বপ্রথমে কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে এইটা একটা মিথ্যা কথা। কেন? কারণ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে টাকা থাকা প্রয়োজন। এটা আসলে ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই যে ক্রেডিট কার্ড, এটার ক্ষেত্রে প্রযোজ্য না। কেন? কারণ ক্রেডিট কার্ডে টাকা থাকাটা বাধ্যতামূলক না। কারণ ক্রেডিট কার্ড আমাকে কি দিয়ে থাকে? ঋণ সুবিধা দিয়ে থাকে। ঠিক আছে, অপূর্ব ঘোষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আবু বক্কর সিদ্দিক ভাইয়া একটু কষ্ট করে অ্যান্সার দিলে পাশে কোশ্চেন নাম্বারটা মেনশন করে দিতে হবে। হ্যাঁ,
আমি কিন্তু প্রশ্ন নাম্বার মেনশন করে দিয়েছি। ওকে, এবারে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে বিমাতে। হ্যাঁ, বিমা সম্পর্কে মৌলিক ধারণা, এখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন থাকে, বেশ ভালো প্রশ্ন থাকে যে বিমার অপরিহার্য কিছু শর্ত আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বিমার কিছু মূলনীতি আছে, বিমাযোগ্য স্বার্থের নীতি, আর্থিক ক্ষতিপূরণের নীতি, প্রত্যক্ষ কারণের নীতি, এইগুলো। বিমা চুক্তি থেকে প্রশ্ন থাকে, সমর্পণ মূল্য বা সারেন্ডার ভ্যালু যেটাকে আমরা বলে থাকি, প্রিমিয়াম, বৃত্তি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুনর্বিমা, দ্বৈত বিমা, এগুলা থেকে হচ্ছে বেশি প্রশ্ন থাকে। ঠিক আছে, আসুন আমরা কিছু অ্যান্সার করার চেষ্টা করি। ঢাবির প্রশ্ন যে নিচের কোন নীতি সব ধরনের জীবন ও সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি বিমা দুই ধরনের হয়, একটা হচ্ছে জীবন বিমা আর একটা হচ্ছে সম্পত্তি বা সাধারণ বিমা। সম্পত্তি বা সাধারণ বিমা। এখন প্রশ্নে বলা হচ্ছে এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা দুই ধরনের বিমার ক্ষেত্রেই হচ্ছে অ্যাপ্লিকেবল? দুই ধরনের বিমার ক্ষেত্রেই হচ্ছে অ্যাপ্লিকেবল। তাহলে আপনি দেখুন যে এখানে কোন পয়েন্টটা আসলে দুইটা বিমাকেই হচ্ছে কভার করে। কোয়েশ্চেন নাম্বার 16, বেশ স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। হ্যাঁ, 23-24-এর প্রশ্ন। আচ্ছা, তাজিন ভুল উত্তর, আবু বক্কর সিদ্দিক ভুল উত্তর। দেখুন এই যে আর্থিক ক্ষতিপূরণের নীতি, স্থলাভিষিক্তকরণের নীতি, এই দুইটা হচ্ছে কোন বিমার বৈশিষ্ট্য? এই দুইটা হচ্ছে সাধারণ বা সম্পত্তি বিমার বৈশিষ্ট্য। আনুপাতিক অংশগ্রহণের নীতি, এটা হচ্ছে জীবন বিমার বৈশিষ্ট্য। বাট এই যে প্রত্যক্ষ কারণের নীতি, এইটা হচ্ছে আপনার জীবন এবং সম্পত্তি দুই বিমার ক্ষেত্রেই প্রযোজ্য। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। এই প্রত্যক্ষ কারণের পরিবর্তে পরীক্ষায় থাকতে পারে হচ্ছে নিকটতম কারণ। একই কথা, হ্যাঁ, নিকটতম কারণ। ঠিক আছে, প্রত্যক্ষ কারণ বা নিকটতম কারণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাজিন কনফিউশনে ছিল, রাইট? তাজিন, আশা করি আপনার কনফিউশন দূর হয়েছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, কোন মন্ত্রণালয় বীমা ব্যবসায় পরিচালনা করে? কোন মন্ত্রণালয় বীমা ব্যবসায় পরিচালনা করে? কোয়েশ্চেন নাম্বার 17। আচ্ছা, এটা হয়তো আপনাদের না পড়াটা স্বাভাবিক, আমি আপনাদেরকে অ্যান্সার বলে দিচ্ছি যে বর্তমানে বীমা পরিচালিত হয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে বীমা পরিচালিত হয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু পূর্বে পূর্বে এটা পূর্বে ছিল কোন মন্ত্রণালয়? কমার্স বা বাণিজ্য। কমার্স বা বাণিজ্য, ঠিক আছে, এটা পূর্বে ছিল। বাট বর্তমানে কোন মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয়। ঠিক আছে। আচ্ছা, মাইশা অনেকক্ষণ পর কমেন্ট করলো,
17 সি। ওকে, 18 নাম্বার। এই প্রশ্নটা বহুবার আসছে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এর আগেও কয়েকবার আসছে, এবং একই সাথে এই প্রশ্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 8 থেকে 10 বার আসছে, ঠিক আছে? এবং আপনাদের সামনের বছরও দেওয়ার একটা চান্স আছে, যে বছর আর কি আপনারা ভর্তি পরীক্ষা দিবেন, ঠিক আছে? যে কোন পদ্ধতির বীমায় বীমা গ্রহীতা এবং বীমাকারী, আমরা জানি বীমার পক্ষ মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা। তো বীমাকারী এবং বীমা গ্রহীতা উভয়ই হচ্ছে কোন ধরনের কোম্পানি? উভয়ই হচ্ছে বীমা কোম্পানি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আশা করি আপনারা পারবেন, একটু চেষ্টা করে দেখেন কি হতে পারে। আচ্ছা, তাজিন প্রথমে কারেক্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ তাজিন। যে কারেক্ট অ্যান্সার হচ্ছে পুনর্বীমা। পুনর্বীমা, ঠিক আছে, ইংরেজিতে বলা হচ্ছে রি ইন্স্যুরেন্স। রি ইন্স্যুরেন্স, হ্যাঁ। মাইশা বলছে ভাইয়া আমাদের কারেন্ট বিরক্ত করতেছে অনেক। আচ্ছা মাইশা, আমি আপনাকে বলি, আপনি তো শিক্ষিত, অবশ্যই শিক্ষিত, যেহেতু পড়াশোনা করছেন, তো কারেন্ট কেন বলতেছেন? বিদ্যুৎ বলা উচিত না? সঠিক শব্দটা ব্যবহার করেন, ঠিক আছে? কারেন্ট না, বিদ্যুৎ হবে। আচ্ছা, এবার আসেন একটা রিটেন প্রশ্ন। কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর বীমা করতে পারে? অর্ণব ঘোষ, আবু বকর সিদ্দিক, হ্যাঁ আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। যাই হোক, এই রিটেন কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করেন যে কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর জীবন বীমা করতে পারে? আমরা তো সবাই জানি, আমরা চাইলেই কি কারো উপর বীমা করতে পারি? কারো উপর বীমা করতে পারি না। বন্ধু কি বন্ধুর বীমা করতে পারে? বন্ধুর জন্য বন্ধু বীমা করতে পারে না। তাহলে বীমা করার জন্য আমার যে মূল যে ফ্যাক্টরটা, সেটা কি একটু লেখেন তো। এটা আপনাদের পারার কথা, একটু ট্রাই করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, অবশ্যই অ্যান্সার করতে পারবেন। কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর জীবন বীমা করতে পারে? এটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি, ঠিক আছে? বীমাযোগ্য স্বার্থের নীতি, কারণ স্বামীর উপর স্ত্রীর বীমাযোগ্য স্বার্থ আছে, এই জন্য স্বামী স্ত্রীর জন্য বা স্ত্রীর স্বামীর জন্য হচ্ছে বীমা করতে পারে। সো নীতির অ্যান্সার হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি। ওকে, এরপর আসবো হচ্ছে জীবন বীমা। জীবন বীমার ডেফিনেশনটা দেখে যাবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জীবন বীমার প্রকারভেদ। হ্যাঁ, প্রকারভেদ থেকে গত কয়েক বছর ধরে বেশ ভালো প্রশ্ন আসছে। হ্যাঁ, বীমাযোগ্য স্বার্থে নিতে মাইশা তারান্নুম কারেক্ট অ্যান্সার দিয়েছেন, বাট অনেক দেরিতে দিয়েছেন। এই প্রকারভেদ থেকে আসুন আমরা দেখি বিগত বছরের কিছু প্রশ্ন, যে কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়, বলেন দেখি। কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? অপূর্ব ঘোষ দেরিতে উত্তর দিয়েছেন, বাট উত্তর সঠিক হয়েছে।
কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? হ্যাঁ, তাজিন কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে মেয়াদি। মেয়াদি, হ্যাঁ। ইনফ্যাক্ট মাথায় রাখবেন, মেয়াদি বীমার সংজ্ঞা আর জীবন বীমার সংজ্ঞা অ্যাকচুয়ালি সেম। মানে অ্যাকচুয়ালি জীবন বীমা বলতে যেটা বোঝায়, মেয়াদি বীমা হচ্ছে ওইটারই রিফ্লেকশন। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে মেয়াদি। ওকে, আচ্ছা। মাইশা তারান্নুম, আবু বকর সিদ্দিক, আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, আজকের ক্লাসের একদম লাস্ট কোয়েশ্চেন। এবার আমরা দেখব যে কে সর্বপ্রথম আজকের ক্লাসের সর্বশেষ সঠিক উত্তরটা দিতে পারে। ঠিক আছে, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কোন মেয়াদি বিমাপত্রে কেবল বিমাগ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বিমাকৃত অঙ্ক পেয়ে থাকে? দ্যাট মিনস নির্দিষ্ট সময় পর্যন্ত যদি সে বেঁচে না থাকে তাহলে সে কোনো বিমাকৃত টাকা পায় না। সো কে হচ্ছে আজকে সর্বশেষ প্রশ্নের সঠিক উত্তরদাতা? কাউন্টডাউন চলছে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এখনো পারেন নাই। ওকে, আরেকবার সুযোগ দেই। তাজিন? না ভাইয়া। বাকিদের এখনো সুযোগ আছে। কংগ্রেচুলেশনস মাইশা তারান্নুম। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র। ঠিক আছে, যখন বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র হয় তখন নির্দিষ্ট একটা সময় তারা ধরে দেয়, এই সময় পর্যন্ত বেঁচে না থাকলে তাকে আসলে বিমাকৃত টাকা দেওয়া হয় না। এটা শুনতে একটু খারাপ দেখায়, বাট এটাও সত্যি কথা। বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রে প্রিমিয়াম অনেক কম হয়। ঠিক আছে, যার কারণে হচ্ছে তারা নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয়। আমাদের মূল ক্লাসে হচ্ছে আমরা ডিটেলসে শিখব, সমস্যা নেই। বাকিরা যদিও ভুল উত্তর দিয়েছেন, আবু বকর সিদ্দিক, অপূর্ব ঘোষ, তারপর হচ্ছে জাকারিয়া রহমান, তাহসান। ওকে, আচ্ছা। আরেকটা রিটেন প্রশ্ন আছে, আমি আসলে বলছিলাম লাস্ট প্রশ্ন। দেখেন তো এটা অ্যান্সার করতে পারেন কিনা। জীবন বীমা থেকে লাস্ট একটা রিটেন প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, যে জনাব রাজীব আজকে 20 লক্ষ টাকা এককালীন প্রিমিয়াম পরিশোধ করে একটি জীবন বীমা পলিসি ক্রয় করেন, যার বিনিময়ে প্রতি মাসে তিনি 20,000 টাকা করে আর্থিক সুবিধা জীবনব্যাপী পাবেন। এই যে আর্থিক সুবিধাটা সে পাবে, এই সুবিধাটার নাম কি? আচ্ছা, এটার জন্য আমি আসলে বেশি সময় নিব না, দেখি অ্যান্সার করতে পারেন কিনা। পারলে একটু খুশি হব এই জন্য, কারণ এটা আপনাদের শর্ট সিলেবাসে ছিল। হ্যাঁ, জীবন বীমা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসেরই চ্যাপ্টার। ওকে, মাইশা আসলে বার্ষিক বৃত্তি বলা যাবে না, একটু কাছাকাছি আছে। এটা হচ্ছে মূলত চিরস্থায়ী বৃত্তি। চিরস্থায়ী বৃত্তি এই জন্য কারণ ইনি এই সুবিধাটা কি সারা জীবন ব্যাপী পাবে, সারা জীবন ব্যাপী। এই জন্য এটা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। ঠিক আছে, বাট নির্দিষ্ট সময় থাকলে তখন বার্ষিক বৃত্তি হতো। ঠিক আছে, সো যারাই বার্ষিক বৃত্তি বলছেন তারা একটু কাছাকাছি অ্যান্সার দিয়েছেন, বাট অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। ওকে, সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে আমার আজকে ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের উপর একটা ক্লাস। আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল, বা ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের প্রশ্ন কীরকম হয়, রিটেন প্রশ্ন কীরকম হয়, কোন টপিক থেকে প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে আপনারা টোটাল একটা ধারণা পেয়েছেন কিনা।
বা আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমার শুধরে নিতে সহজ হবে। ওকে, সো আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের ক্লাসের কোনো রিভিউ থাকলে, যতটুকু দেখিয়েছি, যতটুকু সময় আপনাদের সাথে হচ্ছে আমি এই হোয়াইট বোর্ডে পেন নিয়ে ব্যয় করেছি, এইটা আপনাদের জন্য ইফেক্টিভ ছিল কিনা। আর কালকে মোটামুটি 30 তারিখে হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো শেষ হয়ে যাবে। 31 তারিখ আপনাদের হচ্ছে লঞ্চিং লাইভ হবে, ঠিক আছে? সেখানে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন যে কবে থেকে আপনাদের ক্লাস শুরু হবে, বিস্তারিত সকল কিছু। আচ্ছা, আর আপনাদের সাথে হচ্ছে মূল ক্লাস যখন শুরু হবে তখন আপনাদের সাথে আমার অফিসিয়ালি ফিনান্স ক্লাসে দেখা হবে। আমার সাথে হচ্ছে আপনাদের ফিনান্সের আরেকজন হাবিবুল্লাহ স্যার হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। ওই স্যারই হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসগুলো নেবেন, আমিও বেশ কিছু ক্লাসে আপনাদের সাথে পার্টিসিপেট করব। সো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। অপূর্ব ঘোষ, মাইশা তারান্নুম, আবু বকর সিদ্দিক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা ক্লাসে ছিলেন। ইনফ্যাক্ট এখানে আপনাদেরও কন্ট্রিবিউশন আছে, যেহেতু আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, অ্যান্সার করেছেন। সো আপনারা হচ্ছে যে কাজটা করবেন, এই কয়েকদিন হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে দেখবেন। প্রশ্ন সম্পর্কে যেহেতু ধারণা পেয়ে গিয়েছেন, চেষ্টা থাকবেন সুস্থ থাকার, অসুস্থ হলে তো আসলে পড়াশোনা করা সম্ভব না। সো আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।